ইহান আর রদ্রিক চলে গেল গাড়ি ভাড়া করতে। তারা ট্রাভেল নামে পরিচিত একটা গাড়ি ভাড়া করলো, যেহেতু তারা 12 জন, আর এই গাড়িতে মোট 15 জন থেকে 16 জন মানুষ বসতে পারবে, তাই এটাই ভাড়া করলো। সবাই এক একে গাড়িতে উঠে বসলো। গাড়ি চলল রিসোর্টের উদ্দেশ্যে, যা রদ্রিক আগেই বুক করে রেখেছিল। এটার দায়িত্ব রদ্রিক নিয়েছিল। গাড়ি চলছে নিজ গতিতে। গাড়ি যতই এগোচ্ছে সবাই যেন মেঘালয়ের রাজ্যের প্রেমে পড়ে যাচ্ছে। মনে হবে কোনো এক মেঘের দেশে এসেছে ওরা। হাত বাড়ালেই মেঘ, প্রতি মুহূর্তে মেঘ, গুড়ি গুড়ি বৃষ্টি ও ঠান্ডা হাওয়া এসে যেন ভিজিয়ে দেবে এক নিমিষেই। যেন পুরো এলাকাকে মেঘ ঘিরে রেখেছে, প্রত্যেক পাহাড়ের ভাঁজে ভাঁজেও মেঘ। উত্তর পূর্ব ভারতের 7 স্টার রাজ্যের মধ্যে অন্যতম সুন্দর মেঘালয়। কেউ কেউ মেঘালয়কে রূপের রাজা বলে, কথাটা আসলেই ঠিক। পাহাড়, ঝর্ণা আর পাহাড়ি লেক মিলে শ্রীলং প্রকৃতির সৌন্দর্যে ভরপুর। মেঘালয় শ্রীলংয়ের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 5006 ফুট। পাহাড়, ঝর্ণা আর পাহাড়ি লেক মিলে শ্রীলং প্রকৃতির সৌন্দর্যে ভরপুর। শুধু সৌন্দর্য নয়, মেঘালয় নামের মধ্যে রয়েছে মাহাত্ম্য। মেঘের আলোয় নামে মেঘালয় বসত যেখানটায়। পাহাড়ের কোলে মেঘের নিত্য খেলা আর জল প্রতারণের গর্জনের সঙ্গে অপূর্ব মেঘালয় ঘুরতে হবে সৌন্দর্য পিপাসু মন নিয়ে। এছাড়া খাসিয়া গোড়া ও স্থায়ী বাসিন্দাদের জীবনযাপন এবং সংস্কৃতি ঐতিহাস শ্রীলঙ্কে গিয়ে বাড়তি রূপ। ওরা যারা পথে মেঘালয়ের সৌন্দর্য লুফে নিল, ওরা বুক ভরে ক্যাফে চেরাপুঞ্জি, সেখানে ওরা 5 কটেজ বুক করেছে। একটাতে অথই, পিহু, রিধি একসাথে, প্রিয়ান, আহিত একসাথে, রিধি, ইহান, সাফাত একসাথে, নীল, অনিক একসাথে, সিয়া আর মারিয়া একসাথে। রদ্রিক সবাইকে সবার কটেজ দেখিয়ে দিল, কিন্তু বেঁকে বসলো পিহু। ও ফরফর করে বলে, এটা হবে না ভাইয়া, আপনি আর অথই একটা কটেজে থাকবেন, আলাদা থাকবেন কেন? ঘুরতে এসেছেন, একত্রে নিজেদের মতন টাইম স্পেন্ড করতে না পারলে এত দূর এসে লাভ কি? পিহুর এমন কথায় রদ্রিক নিজেও লজ্জা পেয়ে যায়। হ্যাঁ, সে আর অথই স্বামী স্ত্রী, কিন্তু এখনো অথইকে নিজের কাছে নিয়ে যায়নি রদ্রিক। রদ্রিক গম্ভীর স্বরে বলে, কিন্তু পিহু, এটা কিভাবে? কিভাবে মানে? আপনি আর অথই স্বামী স্ত্রী, এখানে এত আমতা আমতা করার কি আছে? অথই ফিস ফিস করলো, আরে কি বলছিস এসব? ভাইয়া এখানে আছে, আমার লজ্জা লাগছে। পিহু ভ্রু কুঁচকে বলে, এখানে এত লজ্জা পাবার কিচ্ছু হয়নি, আন্টি নিজেই তো তোকে বলেছে রুদ্রিক ভাইয়ের সাথে থাকতে। রদ্রিক আর অথই দুজনেই অস্বস্তিতে পড়ে গিয়েছে। রদ্রিক অথইয়ের দিকে তাকিয়ে ইশারা করলো, সে রাজি কিনা। অথই বিনিময়ে চোখের পলক ফেলে ইশারায় কি যেন বুঝালো। তা দেখে রদ্রিক লম্বা শ্বাস ফেলল। এদিকে এমন একটা পরিস্থিতি থামানোর জন্য ইহান আসলো রদ্রিকের কাছে। তার লজ্জা করছে এই বিষয় নিয়ে কথা বলতে, কিন্তু পিহু যা বলছে ঠিক বলছে। ইহান শান্ত কণ্ঠে বলে, তুই আর অথই এক কটাতে যা, আমি, সাপাত আর নীল এক কটাতে থাকবো, সমস্যা নেই। ইহানের অনুমতি পেয়ে রদ্রিক আর কি বলবে, তাই রাজি হয়ে গেল। আর তাছাড়া ও তো সব সময় চায় ও যেন অথয়ের কাছে থাকে, খুব কাছে। ওরা কটেজের ম্যানেজারের সাথে কথা বলে আরেকটা কটেজ বুক করে নিল। এইবার রদ্রিক অথই একসাথে, রিধি আর পিহু, সাফাত আর ইহান, অনিক আর নীল, আহিত আর প্রিয়ান, সিয়া আর মারিয়া একসাথে। এদিকে অথয়ের বুক ধুকভুক করছে। রদ্রিক আর ও এক কটেজে থাকবে, এটা ভাবলেই কেমন যেন শরীরটা শিরশির করছে। এদিকে যে যার কটেজে চলে গিয়েছে। অথই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রদ্রিক ওর কাছে গিয়ে ওর হাত ধরে বলে, চলো, ক্লান্ত লাগছে, ফ্রেশ হয়ে একটা ঘুম দেওয়া যাবে, তারপর না হয় আশপাশ ঘুরে দেখবো। অথই মাথা দুলালো। এরপর কটেজের ভেতরে প্রবেশ করলো ওরা। কটেজটা বাহির থেকে দেখতে যেমন সুন্দর, ভেতরটা দেখতে আরো সুন্দর। পুরো কটেজের ডেকোরেশন ক্রিম কালার আর সাদা কালারের কম্বিনেশনে। রদ্রিক বলে, যাও, তুমি আগে ফ্রেশ হয়ে আসো। অথই সম্মতি জানালো। তারপর ব্যাগ থেকে জামা কাপড় নিয়ে চলে গেল ফ্রেশ হতে। অথই ফ্রেশ হয়ে বের হলো, রদ্রিক গেল। এদিকে অথই ক্লান্তিতে হাত পা ভেঙে আসে, তাই গিয়ে বিছানায় শুয়ে পড়ল। চোখ বন্ধ করে নানান কিছু ভাবতে লাগলো। কিভাবে কি করবে, কিভাবে ঘুমাবে, এসব ভাবতে ভাবতেই চোখ লেগে আসলো অথয়ের। কখন যে গভীর ঘুমে তলিয়ে গেল টেরই পেল না। তার কিছুক্ষণ পর মাথা মুছতে মুছতে বের হয়ে আসলো রদ্রিক। এসে সবার আগে নজরে গেল শুভ্র রাঙা বিছানায় ঘুমিয়ে থাকা এক ঘুমন্ত পরীর দিকে। হাসলো রদ্রিক।
ক্লান্ত হয়ে পড়েছে মেয়েটা। বেলা 1:46 বাজে। লাঞ্চ করে তবেই না ঘুমাতো। যাক, রদ্রিগো আর ভাবল না, কারণ এখন বাকিরাও বোধহয় ঘুম দিয়েছে। রদ্রিক 7-5 না ভেবে নিজেও বিছানায় শুয়ে পড়ল। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। পাশে ঘুমিয়ে থাকা তার সহধর্মিণীকে বুকে জড়িয়ে নিতে ইচ্ছে করছে। না, রদ্রিক আর নিজেকে বাধা দিল না। কেন দিবে? মেয়েটা তার স্ত্রী, অধিকার আছে তার। রদ্রিক হাত বাড়িয়ে টেনে নিল অথৈকে নিজের বুকের মাঝে। রদ্রিকের গায়ের ওম পেয়ে অথৈ যেন আরো বিড়াল ছানার ন্যায় নিজেকে গুটিয়ে নিয়েছে। গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়েছে রদ্রিকের বুকের মাঝে। অথৈয়ের কাণ্ডে রদ্রিক হাসল, তৃপ্তির হাসি। অথৈয়ের কপালে ভালোবাসার উষ্ণ স্পর্শ দিয়ে তারপর চোখ বন্ধ করে নিল। কিছুক্ষণের মাঝে রদ্রিকও ঘুমিয়ে গিয়েছে। কাল ট্রেনেও ঠিকঠাক ঘুম হয়নি ওর। এদিকে কটেজে এসে পিহু অনবরত পায়চারি করছে। ও হতবাক, ওর যে কি হয়েছিল নিজেও জানে না। আগ বাড়িয়ে ওসব বলার কি ছিল, কিন্তু ও তো ভুল কিছু বলেনি। রদ্রিক আর অথৈ হাজব্যান্ড ওয়াইফ, ঘুরতে এসে দুজন যদি একসাথে নিজেদের মধ্যে সময় কাটাতে না পারে তাহলে কিভাবে হয়? যা করেছে বেশ করেছে। রিধি ঢেকে উঠল। এই পিহু, এমন ধুমধাম শব্দ করে হাঁটা বন্ধ কর প্লিজ। তুই যদি না ঘুমাস অ্যাটলিস্ট আমাকে ঘুমোতে দে। এমনিতেই কাল ওই লোকটার পাশে বসার কারণে ঠিকঠাক ঘুমোতে পারিনি। লাস্ট কথাটা বিড়বিড় করে বলল রিধি, যা শুনতে পায়নি পিহু, তাই বলে। হাই, কি বললি তুই? রিধি থতমত খেয়ে বলে, না কিছু না, বলছিলাম যে আয় ঘুমিয়ে নে একটু, বিকেলের দিকে তো সবাই ঘুরতে বেরোবে। পিহুও সম্মতি দিল। আসলে এতক্ষণ জার্নি করায় গাটা ম্যাচ ম্যাচ করছে। পিহু চলে গেল ঘুমাতে। সাফাতের হাঁসফাঁস লাগছে। অথৈ আর রদ্রিক একসাথে থাকবে, এটা ওর মানতে কষ্ট হচ্ছে। ও জানে এসব ভাবা পাপ, কিন্তু কি করবে, মনকে মানাতে পারছে না। আজ হোক কাল হোক অথৈকে রদ্রিকের কাছে যেতেই হবে। তবে তা আজ হলেই বাকি। কিন্তু বেহেয়া মন মানতেই চাইছে না। সাফাত তাকালো, দেখে ইহান ঘুমাচ্ছে। সবাই বোধহয় ঘুমাচ্ছে, শুধু ওর চোখেই ঘুম নেই। বুকের মাঝে তীব্র দহন। সাফাত বের হয়ে আসলো কটেজ থেকে, একটু খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বুক ভরে শ্বাস নিতে চাইল। সাফাত বের হয়ে আশেপাশে হাঁটতে লাগলো। তারপর একটা গাছের নিচে শিকড়ের উপরে বসে পড়ল। দৃষ্টি তার নিবদ্ধ দূরের ওই পাহাড়গুলোর মাঝে। মন চাইছে ওই পাহাড়ের ঘন জঙ্গলের মাঝে হারিয়ে যেতে, সব কিছু ছেড়ে ছুড়ে একা একা গহীন বনে ঘুরঘুর করতে। সাফাত চোখ বন্ধ করে গাছের সাথে হেলান দিয়ে দিল। এই যন্ত্রণা, এই বুকের তীব্র দহন সে কাকে দেখাবে? হঠাৎ কর্ণকুহুরে একটা মেয়েলি স্বরের রিনিঝিনি কণ্ঠ শুনতে পেল। এক্সকিউজ মি, শুনছেন? আমাকে একটু হেল্প করবেন? আকস্মিক কোনো মেয়ের চিকন কণ্ঠে কানে এসে লাগলো। সাফাত ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে তাকালো। ধূসর রঙের কুর্তি, তার সাথে জিন্স, গলায় কালো রঙের স্কার্ফ পেঁচানো, চুলগুলো পলিটেল করে বাঁধা মেয়েটার। সাফাতকে ওর দিকে তাকাতে দেখে পচন পায়ে সাফাতের আর একটু কাছে এগিয়ে আসলো। অত্যন্ত চঞ্চল কণ্ঠে বলে উঠল, শুনতে পাচ্ছেন? হ্যালো? সাফাতের ভ্রুজোড়া আপনা আপনি কুঁচকে আসলো। এই মেয়ে কি তখন থেকে শুনছেন শুরু করেছে। নিজের বিরক্তিটা বুঝতে দিল না সাফাত, ভদ্রভাবেই বলে, জি বলুন, শুনছি। মেয়েটা যেন সাফাতের এইটুকু কথায় অনেক খুশি হলো। হাসি হাসি মুখে বলে উঠল, আমাকে একটু হেল্প করবেন? ভ্রু কুঁচকে সাফাত বলে, হেল্প? হ্যাঁ। তা কি হেল্প করতে হবে? মেয়েটা দূরে একটা ফুল গাছ দেখালো। গাছটা আকারে অনেকটা বড়, সেখানে বেগুনি রঙের কি যেন ফুল ফুটে আছে। সাফাত নাম জানে না এই ফুলগুলোর, তবে দেখতে ভীষণ সুন্দর দেখাচ্ছে। পিছনে পাহাড়, সারি সারি মেঘ, তার মাঝে এই বেগুনি রঙের ফুলগুলো যেন জল জল করে তার সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছে। সাফাত মুগ্ধ হলো। বিষয়টা বুঝতে পেরে মেয়েটা যেন হাতে আকাশের চাঁদ পেল। খুশিতে গদগদ কণ্ঠে বলে, কি সুন্দর, তাই না? আমার মতো আপনিও মুগ্ধ হয়েছেন। আমি বুঝেছি। এখন এই গাছসহ আমার একটা ছবি তুলে দেবেন প্লিজ? মেয়েটার একাধারে বলা কথায় সাফাত কি বলবে ভেবে পেল না। মেয়েটা ফের বলে, আসলে আমার বন্ধুরা জার্নি করে এসে ক্লান্ত হয়ে এক একটা ঘুমিয়ে পড়েছে। এখন ছবি তোলার জন্য আমার সাথে কেউ নেই, আর আশেপাশে দেখে আপনাকে ভালো মনের মানুষ মনে হলো।
সাফাত ক্ষণে ক্ষণে আশ্চর্য হয়ে যাচ্ছে। সাফাত ওর জীবনেও এমন বাচাল মেয়ে দেখেনি। এত কথা মেয়েটা কিভাবে বলে? মুখটা ব্যথা করে না? এইবারও সাফাতের কোনো হেলদোল না দেখে মেয়েটার মুখ কালো হয়ে গেল। গোমরা মুখ করে বলে, আপনি বোধহয় বিরক্ত হচ্ছেন। আচ্ছা থাক। আর হ্যাঁ, দুঃখিত আপনাকে বিরক্ত করার জন্য। মেয়েটা চলে যেতে পা বাড়ালো। সাফাতের যেন এতে ধ্যান ভাঙে। ইতস্ততভাবে না চাওয়া সত্ত্বেও ডেকে ওঠে, এক্সকিউজ মি, শুনুন। মেয়েটা দাঁড়িয়ে পড়ল তৎক্ষণাৎ। অনতি বিলম্ব দ্রুত পায়ে ফের সাফাতের কাছে ছুটে আসলো। হড়হড় করে বলে, আমি জানতাম আপনি আমাকে হেল্প করবেন। আপনাকে দেখিয়ে আমার ভালো মানুষ মনে হয়েছে। সাফাত আর কি করবে, ভদ্রতার খাতিরে রাজি হয়ে যায়। মেয়েটা লাফিয়ে লাফিয়ে গিয়ে দাঁড়ালো ওই ফুল গাছটার নিচে। সাফাত ওখানে যেতেই মেয়েটা বলে, সাফাত বিরক্ত হয়ে বলে, নিন তুলে দিন। সাফাত বিরক্ত হয়ে বলে, মোবাইল বা ক্যামেরা না দিলে আমি তুলবো কিভাবে? সাফাতের এই বাক্য যেন মেয়েটার চঞ্চলতার হ্রাস পেল। যেন সাফাত বিশাল বড় মাপের মন খারাপ করার জন্য এমন কিছু বলে ফেলেছে। সাফাত ফের বলে, কি হলো দিন, আমার আরো কাজ আছে। মেয়েটা মন খারাপ করে বলে, আসলে আসলে হয়েছে কি, আমি না ফোন আনতে ভুলে গিয়েছি। সেটা কটেজেই ফেলে এসেছি। রাগগুলো যেন তরতর করে সাফাতের মাথার চারা দিয়ে উঠল। এই মেয়ে পেয়েছেটা কি? সেই কখন থেকে বকবক করে ওর মাথাটা খারাপ করে ফেলেছে। যেই ভাবলো মেয়েটাকে একটা ছবি তুলে দিবে, সেটা ঝটপট তুলে দিয়েই সে কটেজে চলে যাবে। কিন্তু না, তাও আর হতে দিল কই। বকবক করে তার মাথা খেয়ে এখন বলছে কি না ফোনটাই আনেনি। সাফাত রাগী গলায় বলে, আপনার কি মাথায় সমস্যা আছে? ছবি তুলতে চাইছেন, তার জন্য আমাকে এখানে নিয়ে আসলেন, আর এখন বলছেন মোবাইল আনেননি। মেয়েটা সাফাতের রাগী রাগী কণ্ঠের বাক্যগুলো শুনে মুহূর্তেই মুখটা কাদো কাদো করে ফেলল। ভেজা কণ্ঠে বলে, এভাবে বলছেন কেন? আমি কি ইচ্ছে করে করেছি নাকি? সাফাত রুক্ষ কণ্ঠে বলে, তো এখন আমার মাথা কিনে নিয়েছেন নাকি? যত সব। মেয়েটার নজর হঠাৎ সাফাতের হাতে যায়। সাফাতের হাতে মোবাইল দেখে মেয়েটা বলল, এক কাজ করুন, আপনার কাছে তো ফোন আছে, আপনার ফোনটা দিয়েই না হয় আমার কয়েকটা ছবি তুলে দিন। আমি আমার ফোন নাম্বার দেব আপনাকে, আমাকে পরের ছবিগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। সাফাত হতভম্ব। এই মেয়ের নিশ্চিত মাথার সমস্যা আছে, না হলে এইভাবে একটা অপরিচিত ছেলেকে কেই বা বলে ছবি তুলে দিতে, তাও আবার সেই ছেলের ফোন দিয়ে, আবার বলে কিনা ফোন নাম্বারও দিয়ে দিবে। সাফাতের চোয়াল শক্ত হয়ে উঠল। দাঁতে দাঁত চিপে বলে, আপনার মাথা ঠিক আছে নাকি মাথায় স্ক্রু ঢিলা? একটা অপরিচিত ছেলেকে আপনি এসব কিভাবে বলতে পারেন? মেয়েটা ভ্রু কুচকে চাইল, পর পর কোমরে হাত রেখে বলে, আমি মেয়ে হয়ে যদি কিছু মনে না করি আর আপনাকে অনুমতিও দিতে পারি আমার ছবি তোলার, তাহলে আপনার সমস্যাটা কোথায়? দেখি তাড়াতাড়ি করুন, বিকেল হয়ে গিয়েছে অলরেডি, আমার বন্ধুরা জেগে যাবে। সাফাত রাগে কিরমির করতে করতে শেষমেশ মেয়েটার ছবি তুলেই দিল। তারপর মেয়েটা ওর মোবাইল নাম্বার দিল, বলল ছবিগুলো ওর হোয়াটসঅ্যাপে যেন পাঠিয়ে দেয়। এসব বলে সে চলে গেল। এদিকে সাফাত সাথে সাথেই ছবিগুলো সেন্ড করে দিল। ভাবলো এইবার মেয়েটাকে ব্লক করে দিবে, কিন্তু তার আগেই ইহানের কণ্ঠ শোনা গেল, ওকে ডাকছে। সাফাত ফোনটা পকেটে ঢুকিয়ে পা বাড়ালো সেদিকে। ভাবলো পরে সময় করে ছবিগুলো ডিলিট করে নাম্বারও ব্লক করে দিবে। সাফাত ইহানের কাছে যেতেই ইহান বলে, কি রে, তুই কোথায় ছিলিস? ঘুম থেকে উঠে তোকে কটেজে পেলাম না। সাফাত বলে, এই তো এখানে ছিলাম, ঘুম আসছিল না, তাই ভাবলাম বাইরে থেকে ঘুরে আসি। ওহ, আমি তোকে আরো খুঁজে খুঁজে হয়রান। চল, অনেক তো বেলা হলো, সবাইকে ডেকে তুলি। দুপুরের খাবার খেয়ে আশেপাশের এলাকা ঘুরে আসা যাবে। চলো। তুই তো একদম চক্কা মেরে দিলি রারহা, কি অ্যাক্টিংটাই না করলি। আরহার বান্ধবী ফাইজা বলল। আরহা বলে উঠে, আমি মোটেও অভিনয় করিনি, যা করেছি মন থেকে করেছি। ছেলেটাকে এক দেখাতেই ভালো লেগে গিয়েছে, তাই তো এসব করলাম। আরহার আরেকটা ফ্রেন্ড নীল বলে, কিন্তু তোর বাবা জানলে আস্ত রাখবে না তোকে। আরহা হেসে বলে, ভাই আছে না? এই আরহা চোখ টিপ মারল। হ্যাঁ, একটু আগে সাফাতের সাথে যে মেয়েটা কথা বলছিল সে আর কেউই না, আরহা। আরহা কটেজের বাইরের শরীতে বসেছিল, ফ্রেন্ডদের সাথে কথা বলছিল। তখনই গাছের নিচে বসে থাকা উদাসীন সাফাতকে ওর নজরে আসে। বিষণ্ণতায় ঘেরা সাফাতকে যেন এক দেখাতেই ভালো লেগে যায় আরহার। ফ্রেন্ডদের বিষয়টা জানালে তারা মজা নিতে শুরু করে আরহার সাথে। আরহা তৎক্ষণাৎ বলে সে এক্ষুনি গিয়ে সাফাতের সাথে কথা বলবে। আর হলোও তাই।
কথা তো বললই, সাথে ফোন নাম্বারও আদান প্রদান করে এসেছে। আরহা নিজের ফোনের দিকে তাকালো। হোয়াটসঅ্যাপে গিয়ে সাফাতের প্রোফাইল পিকটা দেখল। সেখানে দেখা যাচ্ছে দূর থেকে তোলা সাফাতের সাথে তার অনেকগুলো বন্ধুবান্ধব। 5 জন ছেলে দাঁড়িয়ে আছে আর তাদের সামনে বসে আছে 3টি মেয়ে। কালো রঙের শার্ট জড়ানো সাফাতের গায়ে ভীষণ সুন্দর লাগছে দেখে। আরহা মুস্কি হাসলো। ওর সাথেও যে লাভ অ্যান্ড সাইট নামক কোনো ট্র্যাজেডি ঘটবে তা কল্পনাও করেনি, আর আজ সেটাই হলো। কেউ যেন অথৈকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে, উষ্ণ আলিঙ্গনে বেঁধে রেখেছে ওকে। ব্যাপারটা কি ঘটছে বোঝার জন্য পিটপিট করে তাকালো অথৈ। তাকাতেই নজরে আসলো রদ্রিকের ঘুমন্ত মুখশ্রী। সাথে সাথেই একরাশ মুগ্ধতা এসে ভিড় জমালো অথৈয়ের চোখে মুখে। এই লোকটার ঘুমন্ত মুখশ্রী দেখতে এত সুন্দর লাগে যে অথৈয়ের মন চায় খেয়ে ফেলতে। ইস, ছেলেদের বুঝি এত সুন্দর হতে হয়। তার এই রাজাকে তো অন্য মেয়েদের কুনজর থেকে বাঁচাতে তাকে বহু কাঠখড়টা পোড়াতে হবে। ইচ্ছে করে লোকটাকে বুকের মাঝে লুকিয়ে রাখতে, যেন সে ছাড়া আর কেউই তার ব্যক্তিগত মানুষটাকে না দেখতে পায়। অথৈ মুস্কি হাসলো। রদ্রিকের চুলগুলো এলোমেলোভাবে ওর কপালে পড়ে আছে, যা ফ্যানের বাতাসে উঠছে। অথৈ হাত বাড়িয়ে ছুঁয়ে দিল। নরম হাতের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ইস, চুলগুলো কি সুন্দর সফট। তারপর বন্ধ চোখ জোড়া ছুঁয়ে দিল। রদ্রিকের চোখ জোড়া কাঁপলো বোধহয়। অথৈ হাত ছড়িয়ে নিল। পরপর নিঃশব্দে হেসে দিল। আবারও ছুঁয়ে দিল রদ্রিকের গাল জোড়া, খাড়া চোখা উঁচু নাকটা। ঠোঁট ছুঁয়ে দিতেই অথৈ নিজেও কেঁপে উঠল। এই কালচে ঠোঁট জোড়া সম্পূর্ণ ভয়ানক। অথৈয়ের দেহ মন অতিরিক্ত করে কেঁপে ওঠে, মাতাল করে দেয় ওকে। এলোমেলো হয়ে যায় ওর সব। নিজের ভাবনায় নিজেই লজ্জা পেল অথৈ। গাল জোড়া লাল হয়ে উঠল। হাতটা সরিয়ে ফেলতে নিতেই হঠাৎ খপ করে ওর নরম হাতটা রদ্রিক তার শক্তপোক্ত হাতে ধরে ফেলে। ফট করে চোখ জোড়া খুলে তাকায় সরাসরি অথৈয়ের দিকে। অথৈ লজ্জাতুর মুখশ্রী, ওর ফোলা ফোলা গাল জোড়া দেখে মৃদু হাসল। এদিকে অথৈ অবাক হয়ে গিয়েছে। এই লোক হঠাৎ এমনভাবে জেগে যাবে সে ভাবেনি। এখন ও কি করবে, কথায় লুকাবে এই মুখ। এইদিকে রদ্রিক দুষ্টু হেসে বলে, আমার ঘুমন্ত অবস্থার সুযোগ নিয়ে আমাকে ছুঁয়ে দেওয়া হচ্ছিল। অথৈ রদ্রিকের হাত থেকে হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। এদিকে সেদিকে তাকিয়ে বলে, এমন কিছু না, ওই আপনার চুলগুলো আপনার কপালে পড়েছিল, আপনার ঘুমে ডিস্টার্ব হবে তাই জন্য চুলগুলো সরিয়ে দিচ্ছিলাম। ও তাই? তা এই সুযোগে বুঝি আমার পুরো মুখশ্রী ছুঁয়ে ছুঁয়ে দেখছিলে আর একাই লজ্জায় লাল নীল হচ্ছিলে। আমার ঠোঁট জোড়া ছুঁয়ে দিয়ে বুঝি ওখানেও চুমু খেতে চাইছিলে। রদ্রিকের লাগাম ছাড়া কথা অথৈ সহ্য করতে না পেরে এক ঝটকায় রদ্রিকের হাত থেকে হাত ছাড়িয়ে নিয়ে উল্টো দিকে ঘুরে গেল। ইস, এই লোকটা এমন কেন? এদিকে রদ্রিক হাসলো। একটু একটু করে এগিয়ে গেল অথৈয়ের কাছে, ঘনিষ্ঠ হলো অথৈয়ের সাথে। রদ্রিকের শরীর উষ্ণতা অনুভব করতে পারছে অথৈ। ওর শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছে। রদ্রিক হাত বাড়িয়ে অথৈয়ের চুলগুলো সরিয়ে দিল। কাঁপছে অথৈ, বুকটা ধরাস ধরাস করছে। রদ্রিক মাথা নুয়ে অথৈয়ের ঘাড়ে মুখ গুজে দিল। খোঁচা খোঁচা দাড়ির ঘষা লাগতেই অথৈ অস্পষ্টভাবে গুঁগিয়ে উঠল। এতে যেন আরো মাতাল হলো রদ্রিক। অথৈয়ের ঘাড়ে চুমু খেতে লাগলো, একটা দুটো অসংখ্য। অথৈ হাত বাড়িয়ে রদ্রিকের চুলগুলো খামচে ধরল। সারা শরীর কাঁপছে। আর বেসামাল অনুভূতির মাঝে তলিয়ে রদ্রিক অথৈয়ের কোমর জড়িয়ে ধরে, পেটে হাত রাখলো। তারপর এক ঝটকায় অথৈকে নিজের দিকে ঘুরিয়ে নিল। চোখ জোড়া বন্ধ করে নিল অথৈ। সাথে সাথে রদ্রিক আবারও অথৈয়ের গলায় মুখ ডুবিয়ে দিল। উষ্ণ আদরে অথৈকে কাতর করে ছাড়ল। অথৈ রদ্রিকের পিঠ দু হাতে খামচে ধরে আছে। সে রদ্রিকের পাগল করা ছোঁয়াগুলো অনুভব করছে। রদ্রিক গলা থেকে মুখ উঠালো, অথৈয়ের বন্ধ চোখের পাতায় চুমু খেলো। তারপর কপালে লম্বা ভালোবাসার স্পর্শ দিল। এরপর নেশা ভরা কণ্ঠে বলে, বলেছিলাম না তুমি আমায় যেটুকু আদর দিয়েছো আমি তার থেকে দ্বিগুণ ফিরিয়ে দিব। ট্রেনে তো একটা কিস করতে চেয়েছিলাম কিন্তু পারিনি, কিন্তু এখন তো সমস্যা নেই। কাম ক্লোজার টু মি অথৈ, I wanna feel you, I wanna touch you. রদ্রিকের নেশাক্ত কণ্ঠের এক একটা কথা অথৈয়ের ভিতরে তোলপাড় হয়ে যাচ্ছে। ঘন ঘন শ্বাস নিচ্ছে অথৈ। রদ্রিক আলতো করে চুমু খেলো অথৈয়ের অধর জোড়ায়।
অথই পা দিয়ে বিছানার চাদর মুচড়ে ধরে। রদ্রিক অথয়ের কোমর আঁকড়ে ধরে অথয়কে আরো নিজের ঘনিষ্ঠ করল। তারপর কাল বিলম্ব না করে অথয়ের অধৈর্যরা অধর মিলিয়ে দিল। রদ্রিকের এলোমেলো স্পর্শে অথয়ও এলোমেলো হয়ে গেল। নিজেও সাড়া দিতে লাগলো রদ্রিকের স্পর্শে। ভালোবাসাময় একান্ত মুহূর্ত কাটাচ্ছিল রদ্রিক আর অথয়। দুষ্টু মিষ্টি খুনসুটি চলছিল ওদের মধ্যে, কিন্তু বাধা পড়ে দরজায় বারবার করাঘাত করার কারণে। অথয় সাথে সাথেই সরে আসলো রদ্রিকের কাছ থেকে। লাজুক হেসে বলে,